আসসালামু আলাইকুম। কম্পাস একাডেমিক অ্যান্ড স্পেশাল কোচিংয়ের আরেকটি লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। ক্লাসটা শুরু হওয়ার কথা ছিল 3টায়। তোমরা এখনও যারা লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করো নাই তারা খুব দ্রুত চলে আসো। তোমাদের সবার কন্ট্রিবিউট করার জন্য আমি 3 থেকে 4 মিনিট ওয়েট করতেছি। যারা লাইভে ইতিমধ্যে জয়েন করেছো তারা সবাই কমেন্ট সেকশনে তোমার নাম লিখে জানিয়ে দাও যে হ্যাঁ তুমি চলে আসছো। আর যারা এখনও লাইভ ক্লাসটা তো জয়েন করো নাই তারা কাইন্ডলি তোমাদের ক্লাসমেটদেরকে মেনশন করে দাও যাতে ওরাও লাইভ ক্লাসটিতে খুব দ্রুত চলে আসে। থ্যাংক ইউ ফাহাদ, ক্লাসটাতে জয়েন করার জন্য। একটু সময় দিয়ে ধৈর্য ধারণ করো, তোমাদের বাকি বন্ধুরা আসলে একসাথে খুব দ্রুত ক্লাসটা শেয়ার করে দেব। ভাইয়ার কথা, হ্যাঁ নুহান তোমাকেও ধন্যবাদ। তোমার বোন কোথায়? ওকে ক্লাসটাতে জয়েন করতে বলো। এখনও যারা লাইভ ক্লাসটাতে আসো নাই তারা খুব দ্রুত চলে আসো। আর যারা লাইভ ক্লাসটা এই মুহূর্তে দেখতেছো তারা তোমাদের বন্ধুদের জন্য খুব তাড়াতাড়ি ওদেরকে আসতে বলো, ওদেরকে মেনশন করে দাও। একটু কাইন্ডলি এখান থেকে ফুহাদ তুমি গিয়ে গ্রুপে ওদেরকে আরেকবার বলে দাও যে লাইভ ক্লাসটি শুরু হয়ে গিয়েছে, যেন তাড়াতাড়ি চলে আসে। ভাইয়ের কথা এবং লেখা সব কিছু স্পষ্ট আছে কিনা কমেন্টে জানাও। যারা এখনও লাইভ ক্লাসটিতে আসো নাই খুব দ্রুত চলে আসো। আজকে আমরা 6.2 পার্ট 3, অর্থাৎ আজকে আমাদের 3 নাম্বার ক্লাস, অধ্যায় 6-এর উপরে। অধ্যায় 6-এর নামটা হচ্ছে সরল সহসমীকরণ। সবাইকে রমাদানুল করিম এবং স্টে হোম, স্টে সেফ। আলহামদুলিল্লাহ ক্লাসটাতে ইতিমধ্যে অনেকেই জয়েন করে ফেলেছো যেহেতু, সুতরাং আমরা আমাদের ক্লাসটুকু সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং ক্লাসটাতে এই মুহূর্তে যারা অংশগ্রহণ করে নাই তারা যাতে খুব দ্রুত অংশগ্রহণ করে ফেলে তোমরা একটু ওদেরকে মেনশন দিয়ে জানিয়ে দাও
যে ক্লাসটি শুরু হয়ে গিয়েছে। তাহলে আসো আমরা আজকে আমাদের মূল আলোচনায় চলে যাওয়া যাক। প্রথমেই আমরা যদি আলোচনা করি সেটা হচ্ছে চ্যাপ্টার অ্যানালাইসিস, অর্থাৎ এই আমাদের এই চ্যাপ্টারটাতে কি কি অঙ্ক আছে, এই চ্যাপ্টারের অঙ্কগুলো আপনারা অ্যানালাইসিস করি। আমরা আজকে পড়ব 6.2। দেখো এই চ্যাপ্টারে তুমি যদি একটু লক্ষ্য করো, তোমার উদাহরণ 1 আর অনুশীলনী 10 এই দুটো অঙ্ক একই বা সিমিলার অঙ্ক, মানে নিয়মটা একই ধরনের দুইটা অঙ্ক, উদাহরণ 1 আর অনুশীলনী 10। সেকেন্ড, তুমি যদি লক্ষ্য করো অনুশীলনী 11 আর 12, অর্থাৎ তোমার অনুশীলনীর অঙ্ক 11 নম্বর এবং 12 নম্বর, এই দুটো অঙ্ক একই নিয়মের। অপরদিকে উদাহরণ 13 এবং উদাহরণ 3 এবং অনুশীলনী 13 এই দুইটা অঙ্ক সেম ক্যাটাগরির। উদাহরণ 5, অনুশীলনী 14 আর 15 এই তিনটা অঙ্ক একই ক্যাটাগরির। একইভাবে উদাহরণ 4, অনুশীলনী 16, উদাহরণ 2, অনুশীলনী 17, 18, 19, এই যে একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরিজ ওয়াইজ আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব, তাহলে তোমাদের বোঝার জন্য খুব সুবিধা হবে। তাহলে আজকে আমি যে অঙ্কগুলো তোমাদের জন্য করাবো তা হলো, একটু লক্ষ্য করো, আমরা উদাহরণ 1 করব আর 10 তোমাদের এসডব্লিউ থাকবে, এবং আমরা অনুশীলনী 12 নম্বর অঙ্কটা করব আর 11 নম্বরটা তোমাদের এসডব্লিউ থাকবে। এবং আমরা এই যে দেখো সিমিলার উদাহরণ 3 এবং 13 এই দুইটা অঙ্ক হচ্ছে পিতা পুত্রের। হ্যাঁ, ইতিমধ্যে ক্লাসটাতে অনেকে জয়েন করেছে, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নিপ্তাকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসটাতে জয়েন করার জন্য। দেখো আমাদের উদাহরণ 3 আর হচ্ছে যে অনুশীলনী 13 এই দুটো আমাদের একই ক্যাটাগরির অঙ্ক। এই দুটো হচ্ছে আমাদের পিতা পুত্রের অঙ্ক। পিতা পুত্রের অঙ্কগুলো পরীক্ষাতে প্রায় আসে, তাই আমাদের এই 3 নাম্বার স্টেপের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, যেহেতু আমরা এই দোনোটা অঙ্কই খুব ভালো মতো করবো এবং বুঝবো। এরপরে 4 নাম্বার সিমিলার অঙ্ক দেখো 5, 14, 15 এই তিনটা অঙ্ক একই ক্যাটাগরির, সুতরাং আমি এখান থেকে 14 নম্বর অঙ্ক করব। আজকে আমরা 1, 2, 3, 4 চারটা স্টেপের এই অঙ্কগুলো করার চেষ্টা করব। চারটা স্টেপের এই অঙ্কগুলো করার চেষ্টা করব, বাকি অঙ্কগুলো আমরা পরবর্তী ক্লাসে করব। তাহলে চলো আজকে আমরা আমাদের যেই ক্যাটাগরি ওয়াইজ আমরা স্টেপ টু স্টেপ 1 থেকে 4 প্রত্যেকটা স্টেপের অঙ্কগুলো করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে শুরু করব অধ্যায়টার বেসিক দিয়ে। আসলে এই অধ্যায়টা কী নিয়ে বা কী নিয়ে ডিসকাস করা হয়েছে, আমরা অধ্যায়টার বেসিক নিয়ে যদি একটু আলোচনা করি। দেখো এই অধ্যায়টার নাম হচ্ছে বাস্তব ভিত্তিক সমস্যার সহসমীকরণ ও গাণিতিক সমাধান। আচ্ছা, ব্যাপারটা কি বুঝেছে? আশা করি অনেকে বুঝো নাই। দেখো বাস্তব ভিত্তিক অর্থাৎ আমাদের বাস্তব জগতে আমরা যে সকল জিনিসগুলো নিয়ে ব্যবহার করে ইউজ করি, যেমন তোমরা অনেকে দোকানে গিয়ে বই খাতা কিনো কিংবা কলম কিনো কিংবা বাজার করো, এই যে বই খাতা কিনা, কলম কেনা, বাজার করা, এই সবগুলো জিনিসকে আমরা কি কোনো মানে গণিত বা কোনো সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি কিনা সেটা দেখবো আজকে। ঠিক আমরা দেখব যে আমরা সমীকরণ নির্ণয়ের মাধ্যমে সরল সমীকরণ গঠন করব এবং সেটাকে সমাধান করব। এখানে দুইটা কাজ। 1 নাম্বার কাজ সরল সমীকরণ আমরা গঠন করব, দেন সরল সমীকরণটা আমরা সমাধান করব। তাহলে প্রথমে আমরা সরল সমীকরণ গঠন করব, তারপর আমরা সরল সমীকরণ সমাধান করব। আমরা যদি একটা বাস্তব উদাহরণ দেওয়ার একটু চেষ্টা করি, একটু লক্ষ্য করো সবাই, আশা করি খুব সহজে বুঝবে ব্যাপারটা। দেখো আমার এখানে কলম আছে, কিছু সংখ্যক কলম আছে, আমার এখানে কিছু সংখ্যক কলম আছে। এখন আমি বললাম যে আমার এখানে কলম যেগুলো আছে এই কলমগুলো হচ্ছে দুই প্রকারের কলম, অর্থাৎ এক্স টাইপের কিছু কলম, ওয়াই টাইপের কিছু কলম। এক্স টাইপের কিছু কলম, ওয়াই টাইপের কিছু কলম। এই দুইটা কলমের সমষ্টি বললাম আমি 5, অর্থাৎ কলমগুলোর সমষ্টি হচ্ছে 5। তুমি লক্ষ্য করো 1, 2, 3, 4, 5 কলমগুলোর সমষ্টি হচ্ছে 5। অপরদিকে আমি আরেকটা সমস্যা বলে দিলাম, কলমগুলোর বিয়োগফল হচ্ছে তোমার 1। অর্থাৎ আমি যদি এই দুইটা কলমের ডিফারেন্ট কালারগুলোকে বিয়োগ করি তাহলে বিয়োগফলটা হবে 1 আর যোগফলটা হবে আমার 5। তাহলে তোমরা যদি একটু লক্ষ্য করো, তোমরা যদি এই দুইটা সমীকরণকে সমাধান করো, দেখো আমরা এই যে কলমের কালার দিয়ে দুইটা সমীকরণ নির্ণয় করলাম,
এখন আমরা এই দুইটা সমীকরণকে সমাধান করব। এখন বলো তো সমাধান দুইটা সমীকরণকে কয়ভাবে করা যায়? দুইটা সমীকরণকে সমাধান তিনভাবে করা যায়। একটা হচ্ছে প্রতিস্থাপন, একটা হচ্ছে অপনয়ন, আরেকটা হচ্ছে আর গুণন। দেখো, প্রতিস্থাপন, অপনয়ন আর গুণন, এর ভিতরে আমরা কোন দুইটা টপিক শিখছি? সেটা হচ্ছে আমরা প্রতিস্থাপন শিখছি আর অপনয়ন শিখছি। এই দুইটা নিয়মে আমরা সমীকরণকে সমাধান করা শিখছি। এখন তুমি চাইলে এটাকে প্রতিস্থাপন নিয়মে সমাধান করতে পারো, অপনয়ন নিয়মে সমাধান করতে পারো। তুমি যেই কোনো একটা পদ্ধতিতে যদি সমাধান করো তাহলে সমাধান মান বেরোবে। দেখবা এক্স এর মান তুমি পাবা 2, আর এক্স এর মান পাবা তুমি 3, আর ওয়াই এর মান পাবা তুমি 2। লক্ষ্য করো, এক্স এর মান মানে আমি ধরতে পারি নীল কলম, আর ওয়াই এর মান মানে আমি ধরতে পারি কালো কলম। তাহলে দেখো, আমরা এক্স এর মান পাইলাম 3, তার মানে এটা হচ্ছে কালো কলম, আর ওয়াই এর মান পাইলাম 2, তার মানে এটা হচ্ছে নীল কলম। এই যে আমরা এক্স আর ওয়াই এর সমাধান করার মাধ্যমে কলমগুলো কয়টা কলম আছে আমাদেরকে বলা নাই, কিন্তু দেখো এখানে কি আমাদেরকে বলছে লাল কলম কয়টা আছে, নীল কলম কয়টা আছে আর কালো কলম কয়টা আছে, আমাদেরকে কিন্তু বলে নাই। বাট আমরা সমস্যা সমাধানের মাধ্যমে আমরা বের করে ফেলতে পারছি এক্স মানে কালো কলম 3টা, ওয়াই মানে নীল কলম 2টা। এই যে আমরা বাস্তব কিছু ক্যালকুলেশন গণিতের মাধ্যমে বের করলাম, এই কাজটাই আমরা করব এই অধ্যায়ে বাস্তব ভিত্তিক সমস্যার সমাধান চ্যাপ্টারটাতে। এই চ্যাপ্টারে আমরা এরকম বাস্তব সমস্যার সমাধান করব। তাহলে চলো আমরা সমস্যাগুলো সমাধান করা যাক। তাহলে প্রথমত আমরা যে সমস্যাটা করব সেটা হচ্ছে 6.2 এর উদাহরণ 1 নাম্বার, যেটা আমরা বলছিলাম যেটা করব। উদাহরণ 1 নাম্বারটা আমরা প্রথমে করব। তাহলে চলো আমরা সেটা করি। যারা একটু পরে লাইভ ক্লাসটাতে জয়েন করেছো তারা অঙ্ক থেকে ভালো মতো মনোযোগ, যেটা মিস করছো সেটা ক্লাসটা শেষ হওয়ার পরে আরেকবার দেখে নিও। তাহলে আমরা যদি এটাকে সমস্যার সমাধান করি, আমাদেরকে কি বলতে একটু লক্ষ্য করো। আমাদেরকে বলছে দুটি সংখ্যার যোগফল 60 এবং বিয়োগফল 20। দুইটা সংখ্যার যোগফল 60 এবং বিয়োগফল 20। তাহলে আসো, দুটি সংখ্যার যোগফল 60, এ কথাটার মানে কি আসলে? দুইটা সংখ্যা, তা আমরা মনে করি সংখ্যা দুটি যথাক্রমে এক্স ও ওয়াই। অর্থাৎ আমরা সংখ্যা দুটো ধরে নিচ্ছি, একটা এক্স আর একটা ওয়াই। মাথায় রাখবা, এই যে এক্স আর ওয়াই যেগুলোকে আমি ধরে নিছি এগুলোকে আমি বলবো কি জানো? এগুলোকে আমি বলবো চলক। আমি এক্স আর ওয়াই যেগুলোকে ধরছি সেগুলোকে ধরবো আমি চলক। তাহলে আমি এখানে ধরে নিয়েছি দুইটা সংখ্যার ভিতরে একটা এক্স আর একটা ওয়াই। তারপর আমাকে বলছে দুটি সংখ্যার যোগফল 60। তার মানে আমাকে একটা শর্তে বলছে এই দুইটা সংখ্যাকে যদি আমি যোগ করি তাহলে যোগফল পাইবো 60। তাহলে একটা শর্ত, এটাকে আমরা প্রথম শর্ত বলতে পারি। প্রথম শর্ত মতে দুইটা সংখ্যার যোগফল 60, অর্থাৎ এক্স প্লাস ওয়াই যোগফল ইকুয়ালস টু 60। আরেকটা কথা বলছে বিয়োগফল 20, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 20। তাহলে দেখো শর্ত দুইটা, প্রথম শর্তে পাইছি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 60, দ্বিতীয় শর্তে আমরা পাইছি এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 20। হ্যাঁ হাফিজ, তোমাকে ক্লাসটাতে অনেক অনেক ধন্যবাদ। যারাই অ্যাটেন্ড করছে তোমাদের সবাইকে ক্লাসটাতে অনেক অনেক ধন্যবাদ। আসো, তারপর আমরা যে কাজটা করব এটা খুবই সহজ একটা কাজ। তারপর আমরা যা করব দেখো, এই যে এটা একটা সমীকরণ পেলাম, এটাকে আমরা 1 নং সমীকরণ দিব, এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। তাহলে বাস্তব ভিত্তিক সমস্যার গাণিতিক
গঠন আমরা প্রকাশ করে ফেলছি। দেখো এটা গাণিতিক গঠন, অর্থাৎ দুইটা সংখ্যার যোগফল 60 বিয়োগফল 20। এখন এই দুইটা সমীকরণকে আমরা সমাধান করব। সমীকরণকে সমাধান তিনটা পদ্ধতিতে করা যায়: প্রতিস্থাপন, অপনয়ন আর গুণন। এখন তুমি চাইলে এটাকে প্রতিস্থাপন কিংবা অপনয়নের যে কোনো একটা দিয়ে করতে পারবা। এখন আসো, সবচেয়ে সহজ পদ্ধতি হলো অপনয়ন পদ্ধতি। তাহলে আমরা অপনয়নের মাধ্যমে দুইটা সমীকরণকে সমাধান করব। যদি সমাধান করি তাহলে আমাদের কি করতে হবে? 1 প্লাস 2, অর্থাৎ 1 আর 2 নং সমীকরণকে যোগ করতে হবে। আমরা যদি যোগ করি তাহলে কি পাবো? এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 60 যোগ এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 20। আমরা যদি এই দুটো সমীকরণকে যোগ করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো। যদি আমরা এখান থেকে যোগ করি তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে 2x ইকুয়ালস টু 80 বা x ইকুয়ালস টু 80/2। সুতরাং x ইকুয়ালস টু 14, 40। x এর মান 40। তাহলে আমরা এখান থেকে x এর একটা মান পাইলাম, সেটা হচ্ছে 40। এখন আমরা y এর মান বের করব। y এর মান বের করার নিয়মটা হচ্ছে, আমি এই 1 আর 2 নং সমীকরণকে x এর মানটা বসাই দিব। অর্থাৎ আমি যে কোনো একটা সমীকরণে যদি x এর মানটা বসে তাহলে কি দাঁড়াচ্ছে দেখো। 1 নং এ x ইকুয়ালস টু 14 বসিয়ে যদি বসাই তাহলে কি দাঁড়ায় দেখো, x প্লাস ওয়াই ইকুয়ালস টু 16। এটা ছিল আমার সমীকরণটা। তাহলে আমি যদি মান বসাই দিই তাহলে কি পাবো? x এর মান বসাবো কত? 40 যোগ y এর মান y ইকুয়ালস টু 16 বা y ইকুয়ালস টু 16 বিয়োগ 14। সুতরাং y ইকুয়ালস টু 20। তাহলে দেখো আমরা এখান থেকে y এর মান পেয়ে গেলাম। তাহলে আমাদের যে দুইটা সংখ্যা ছিল, একটা x আর একটা y, এই যে আমার একটা x আর একটা y এর মান, তাহলে এটি হচ্ছে আমার নির্ণয় সমাধান। তাহলে নির্ণয় সমাধান x, y ইকুয়ালস টু 14, 20। নির্ণয় সমাধান 14, 20। তাহলে দেখো তো আমরা কি সুন্দর বাস্তব একটা সমস্যাকে গাণিতিক সমস্যার সমাধানের মাধ্যমে আমরা এক্স আর ওয়াইয়ের মান বের করলাম না? হ্যাঁ, এই পদ্ধতিতে এই অধ্যায়ের আমরা বাকি অঙ্কগুলো করব। অঙ্কটা যদি না বুঝে থাকো কমেন্ট সেকশনে জানিয়ে দাও, আর বুঝে থাকলে কমেন্ট সেকশনে জি বা ইয়েস বলে জানিয়ে দাও যে হ্যাঁ অঙ্কটা বুঝতে পারছো। আচ্ছা, আমরা তার পরবর্তী অঙ্কে চলে যাব। তার পরবর্তী অঙ্ক হচ্ছে তোমার অনুশীলনীর 12 নম্বর অঙ্কটা। দেখো 12 নম্বর অঙ্কটা কি বলছে একটু ভালো মতো আগে আমরা প্রশ্নটা বোঝার চেষ্টা করব। আমাদেরকে কি বলছে দেখো, দুটি সংখ্যার প্রথমটির 3 গুণ, অর্থাৎ দুইটা সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির দ্বিগুণ যোগ করলে আমার হবে কত জানো? যোগ করলে হবে আমার 59। আবার প্রথমটির দ্বিগুণের সাথে দ্বিগুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে হবে আমার 9। তাহলে সংখ্যাটি কত? আমাকে সংখ্যাটা নির্ণয় করতে বলছে দুইটা শর্তের সাপেক্ষে। এখন যেহেতু এখানে দুটি সংখ্যা বলছে তাহলে আমরা ধরে নিব আগের অঙ্কের মতোই। মনে করি দুটি সংখ্যা এক্স, ওয়াই, মানে দুটি সংখ্যা একটা এক্স আর একটা ওয়াই। এখন আমাকে প্রথম শর্তটা আমাকে কি বলছে? তোমরা যদি শর্তগুলো ঠিক মতো লিখতে পারো, শর্তগুলো ঠিক মতো লিখতে পারলে ভুল হবে না। শর্তটা শুরু হয়েছে প্রথম থেকে 59 পর্যন্ত একটা শর্ত। আমরা প্রথম শর্তে কি বলতে দেখো, প্রথমটির 3 গুণ, তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে এক্স, এক্সের 3 গুণ মানে 3x, সাথে দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে আমার ওয়াই, তাহলে ওয়াই এর দ্বিগুণ যোগ করলে, তার মানে এই দুইটা টার্মকে আমি যোগ করলে যোগফল হবে আমার 59। আশা করি প্রথম শর্তটা বুঝতে পারছো।
বলছে প্রথম সংখ্যাটার 3 গুণের সাথে দ্বিতীয় সংখ্যাটার দ্বিগুণ যোগ করলে যোগফল হবে 59। এবার দ্বিতীয় শর্তে আমাদের কি বলছি একটু লক্ষ্য করো। দ্বিতীয় শর্তটা হচ্ছে আমাদের শুরু হয়েছে এইখান থেকে, আবার প্রথম থেকে এই হয় পর্যন্ত। তাহলে দ্বিতীয় শর্তটা আমাদের কি বলছে, প্রথমটির দ্বিগুণ মানে কি এক্স এর দ্বিগুণ থেকে দ্বিতীয় সংখ্যাটি, দেখো এক্স এর দ্বিগুণ থেকে দ্বিতীয় সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল হবে আমার 9। এটা হচ্ছে আমার দ্বিতীয় শর্ত। দেখো আমরা প্রথমে সমস্যার গাণিতিক সমীকরণ নির্ণয় করলাম, নির্ণয়টা আশা করি বুঝতে পারছো। এবার আমরা এই দুইটা গাণিতিক সমস্যাকে সমাধান করব। আমি আবারও বলি, সমস্যা সমাধান প্রতিস্থাপন নিয়মেও করলে হবে, অপনয়ন নিয়মেও করলে হবে, যেহেতু অপনয়ন নিয়মটা সহজ, তাড়াতাড়ি হয়ে যায়, সুতরাং অপনয়ন নিয়মটা করার চেষ্টা করবা। আর প্রশ্নে যদি উল্লেখ করে দেয় যে প্রতিস্থাপন নিয়মে সমাধান করো, তখন তুমি প্রতিস্থাপন নিয়মেই করতে হবে। তাহলে আসো আমরা সংখ্যাটা এবার নির্ণয় করি। আমরা এই দুইটা সমীকরণকে সমাধান করব। সমাধানটা আমরা যেহেতু অপনয়ন নিয়মে করব, তাহলে আমরা কি করব দেখো, 1 নং যোগ 2 গুণ 2 নং। আমরা 1 নংয়ের সাথে 2 নংয়ের দ্বিগুণকে যোগ করব। তাহলে কীভাবে হয় দেখো, 1 নং সমীকরণটা কি আছে, 3x প্লাস 2y। 2 নং সমীকরণটা কি আছে, 2 নং সমীকরণটা আছে 2x। আমরা যদি এটাকে 2 দ্বারা গুণ করি তাহলে হবে 4x মাইনাস ওয়াই। এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হবে মাইনাস 2y। প্রথমটার লেফট হ্যান্ড সাইডে ছিল 59। সেকেন্ডটাকে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে হবে 18, 9 দুগুণা 18। যেহেতু আমি 1 আর 2 যোগ করব, তাহলে তাকাও, যদি আমি যোগ করি এখানে আছে 3, এখানে আছে কত 4, 3 আর 4 যোগ করলে হবে আমার 7। তাহলে 7x, এখানে আমার দেখো মাইনাস 2y প্লাস 2y কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে শুধুমাত্র 7x। আর এখান দিয়ে আমার এই দুইটা যোগ হবে। আমি যদি এখানে যদি লক্ষ্য করো 59-এর সাথে যদি আমি 18 যোগ করি তাহলে হবে কত জানো, তাহলে হবে 77, বা x ইকুয়াল 77 ডিভাইডেড বাই 7। সুতরাং x ইকুয়াল 10। 77কে যদি x ইকুয়াল 11, 77কে যদি 7 দ্বারা ভাগ করা হয় তাহলে হবে 11। তাহলে x এর আমরা একটা মান পাইছি, সেটা হচ্ছে কত 11। তারপরে সেকেন্ড আমরা যে কাজটা করব দেখো, এখানের x এর মানটা আমি 1 কিংবা 2 যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিব। x এর মানটা আমি 1 কিংবা 2 যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিব। আমরাকে চলো যদি বসাই তাহলে কি পাচ্ছি দেখো, আমরা 1 নং এ x ইকুয়াল 11 বসিয়ে, 1 নং সমীকরণ ছিল 2x, x এর মান 11 মাইনাস ওয়াই ইকুয়ালস টু 9, বা 11 দুগুণা 22 মাইনাস ওয়াই ইকুয়ালস টু 9, বা মাইনাস ওয়াই ইকুয়ালস টু 9 মাইনাস 22, বা মাইনাস ওয়াই ইকুয়ালস টু 9 থেকে যদি আমি মাইনাস 22 বিয়োগ করি, যেহেতু মাইনাস একটা বড়, তাহলে চিহ্ন আগে বসবে মাইনাস, এরপর বিয়োগ করলে বিয়োগফলটা হবে 13। সুতরাং উভয় পক্ষ থেকে যদি আমি মাইনাসকে কেটে দিই তাহলে ওয়াই ইকুয়ালস টু 13। তাহলে এটাই হচ্ছে আমার ওয়াই এর সমাধান। তাহলে দেখো এটা হচ্ছে এক্স এর সমাধান, এটা হচ্ছে আমার ওয়াই এর সমাধান। এখন আমাকে নির্ণয় সংখ্যাটি নির্ণয় করতে বলছে। সুতরাং নির্ণয় সংখ্যা দুটি 11,13, একটা হচ্ছে 11 আর একটা হচ্ছে আমার 13। এটাই হচ্ছে আমার নির্ণয় সংখ্যা দুটি। আশা করি খুব সুন্দর মতো বুঝতে পারছো। তোমাদের প্রথম কাজ, ভালো মতো যে কাজটা করবা, সমীকরণ দুইটাকে নির্ণয় করার চেষ্টা করবা, প্রশ্নটা ভালো মতো বুঝে সমীকরণ দুইটাকে নির্ণয় করার চেষ্টা করবা। তারপরে প্রতিস্থাপন অথবা অপনয়ন পদ্ধতিতে সমাধান করবা। অঙ্কটা বুঝে থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে জি ইয়েস অঙ্কটা বুঝতে পারছি, ইয়েস লিখে জানিয়ে দাও। আর এত মজার মজার অঙ্কগুলো তোমরা শুধু একাই উপভোগ করবে,
যদি মনে করো যে তোমাদের বন্ধু বান্ধব কিংবা তোমাদের সহপাঠীরাও এই ক্লাসটা দেখে উপকৃত হতে হতে পারে, তাহলে তোমরা কাইন্ডলি সবাই ক্লাসটাকে শেয়ার করে দাও এবং কমেন্ট সেকশনে ডান লিখে জানিয়ে দাও যে জি ভাইয়া আমি শেয়ার করে দিচ্ছি। দেখি সবার আগে কে শেয়ার করছে, আমি তার নামটা দেখতে চাই। তোমরা শেয়ার করতে করতে আমি তার পরবর্তী অঙ্কটাকে সেট করে নিচ্ছি। দেখো, তার পরবর্তী অঙ্কটা আমরা সেট করে নিলাম। হ্যাঁ, ইতিমধ্যেই অনেকেই ক্লাসটা শেয়ার করে দিয়েছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা শেয়ার করেছো। এবার আসো, আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে 6.2-এর উদাহরণ 13 নাম্বারটা, উদাহরণ 3 নাম্বারটা করব। উদাহরণ 3 নাম্বারটা করব। হ্যাঁ, সাইবা এবং নুহান, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসটাকে শেয়ার করে দেওয়ার জন্য আর অঙ্কটাকে বোঝার জন্য। আশা করি মনোযোগ সহকারে অঙ্কটা দেখতেছো। আসো তারপর অঙ্কটা দেখো। এই অঙ্কটা খুব ভালো মতো একটু আয়ত্ত আনার চেষ্টা করো। পরীক্ষার সময় এই জাতীয় অঙ্কগুলো দিয়ে তোমার বেশিরভাগ অঙ্ক পরীক্ষাতে আসে। তাহলে আসো এখন আমরা একটা কাজ করি। ভাইয়া, এই অঙ্কটা বোঝার জন্য আগে আমরা একটু বেসিক বোঝার চেষ্টা করি বা একটু ডিপলি বোঝার চেষ্টা করব। দেখো, আমরা যদি একটু ডিপলি বোঝার চেষ্টা করি, কি দাঁড়াচ্ছে আসলে। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা শুরু করতেই দেখো ভাইয়া, আমি একটা জিনিস খুব সুন্দর মতো সূক্ষ্মভাবে চিন্তা করো। ধরো আমি ধরে নিলাম আমাদের ক্লাসের ইতিমধ্যে লাইভ ক্লাসটা দেখতেছে এর ভিতরে একজন হচ্ছে নুহান, আরেকজন ধরে নিলাম ফুহাদ। তাহলে দুইটা, একজন হচ্ছে নুহান আরেকজন হচ্ছে ফুহাদ। সাপোজ আমি ধরে নিলাম নুহানের বর্তমান বয়স 15 বছর। নুহানের বর্তমান বয়স 15 বছর। বলতো 10 বছর পরে, মানে আমরা যদি 10 বছর পরে যাই, 10 বছর পরে, 10 বছর পরে নুহানের বয়স কত হবে? এখন যদি হয়ে থাকে আমার 15 বছর, সরি, তাহলে 10 বছর পরে আমার বয়সটা হবে নুহানের 25 বছর। একইভাবে ফুহাদের যদি বর্তমান বয়সটা হয়ে থাকে আমার 15 বছর, 10 বছর পরে ফুহাদেরও বর্তমান বয়স দাঁড়াবে, সেটা হচ্ছে আমার 25 বছর। এবার চিন্তা করো, 10 বছর পূর্বে অর্থাৎ ছোটবেলায়, 10 বছর পূর্বে, 10 বছর পূর্বে আমার নুহানের বয়স কত ছিল বলো তো? 10 বছর পূর্বে নুহানের বয়স ছিল আমার 5 বছর। ঠিক একইভাবে 10 বছর পূর্বে আমার ফুয়াদের বয়সও ছিল কয় বছর? 5 বছর। তাহলে আমি যদি ভবিষ্যতের দিকে যাই তাহলে আমি বয়সকে যোগ করি, আর আমি যদি পিছনের দিকে যাই, অতীতের দিকে যাই, তাহলে আমি বয়সকে বিয়োগ করি। ক্লিয়ার? এইবার আসো, নুহানের বর্তমান বয়স 15 বছর। সাপোজ ধরে নিলাম নুহানের পিতার বর্তমান বয়স, সাপোজ গেস করে নিলাম 40 বছর, ধরে নিলাম, জাস্ট সাপোজ ধরে নিলাম। আচ্ছা, 10 বছর পরে নুহানের বয়স যদি হয় 25 বছর, তাহলে 10 বছর পরে নুহানের বাবার বয়সটা কত হবে? অবশ্যই বাবার বয়সে 10 বছর বেড়ে যাবে। এখন যদি নুহানের বয়স হয় আমার 15, 10 বছর পরে যদি নুহানের বয়স 25 হয়ে যায়, তাহলে নুহানের পিতার বয়সও 10 বছর পরে বেড়ে হয়ে যাবে 50। তাহলে দেখো, বর্তমান বয়স থেকে আমি পুত্রের বয়স বা নুহানের বয়স যতটুকু বাড়াচ্ছি,
তার পিতারও বর্তমান বয়স থেকে ঠিক অতটুকু পরিমাণ বেড়ে যাচ্ছে। ঠিক অতীতের দিকে যদি আমি যাইতাম তাও একই অবস্থা হইতো, নোয়ানের বয়স কমে হইতো 5 আর পিতার বয়স কমে হইতো কত, কমে হইতো 30। এই ব্যাপারটা যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমরা এই অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবে। হ্যাঁ হাফিজ 50 বছর, তুমি খুব ভালোভাবে ব্যাপারটা বুঝে পেরেছো, ধন্যবাদ কমেন্ট করার জন্য। তাহলে দেখো আমরা এখানে কি বুঝতেছি, যে ভবিষ্যতের দিকে গেলে বয়সকে আমি যোগ করি আর অতীতের দিকে আমি গেলে বয়সকে আমি বিয়োগ করি। তোমরা সবাই একটু চিন্তা করো, তোমাদের বয়স যদিও এখন 15 বছর, এটা হচ্ছে 2020 সাল, তাহলে 2030 সালে তোমাদের প্রত্যেকের বয়স কত হবে? অবশ্যই 10 বছর বেড়ে গিয়ে হবে। কার বয়স 10 বছর পরে বেড়ে কত হবে সেটা তোমরা কমেন্টে চাইলে জানিয়ে দিতে পারো। আচ্ছা তাহলে আসো, এইবার অঙ্কটা তো আমাদের কি বলছে আমরা সেই দিকে মনোযোগ দিই। তাহলে দেখো এইবার অঙ্কটা কি বলছে আমরা সেই দিকে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি। দেখো অঙ্কটাতে বলছে 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল। আচ্ছা এখানে কি পিতার বয়স বর্তমান বয়স কত, পুত্রের বর্তমান বয়স কত আমাদেরকে বলে দিছে? বলে না, আমাদেরকে এটা বের করতে বলছে। তাহলে আমরা মনে করি পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়সকে আমরা ধরে নিলাম x বছর, পুত্রের বর্তমান বয়সকে আমরা ধরে নিলাম y বছর। যেহেতু দেওয়া নাই তাই বর্তমান বয়সকে আমরা x আর y বছর ধরে নিলাম। তাহলে এইবার আসো আমরা শর্ত সাপেক্ষে সাজানোর চেষ্টা করি। আমাদেরকে কি বলছে? পূর্বে, তাহলে প্রথম শর্ত মতে, প্রথম শর্তে 10 বছর পূর্বে, পূর্বে মানে অতীতে, কিন্তু মাথায় রাখবা পূর্বে মানে কি অতীতে। এখন বলো পিতার বর্তমান বয়স যদি হয় x বছর, ঠিক 10 বছর পূর্বে পিতার বর্তমান বয়স কত হবে? সরি, পিতার অতীত বয়স কত হবে? পিতার বর্তমান বয়স যদি x বছর, 10 বছর পূর্বে পিতার বয়স কি 10 বছর কম ছিল না? তাহলে বর্তমান বয়স থেকে যদি আমি 10 বছর বিয়োগ করে দেই তাহলে আমি 10 বছর পূর্বে পিতার বয়সটা পাবো। একইভাবে পুত্রের বর্তমান বয়স হচ্ছে y, আমি যদি y থেকেও 10 বছর বিয়োগ করি তাহলে আমি 10 বছর পূর্বে পুত্রের বয়স পাবো, আর পিতার বর্তমান বয়স থেকে 10 বিয়োগ করলে আমি 10 বছর পূর্বে পিতার বয়স পাবো। আমাদেরকে বলছে এই দুইটা বয়সের অনুপাত 4:1। এই শর্তটা আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। আমি আরেকবার বলতেছি, 10 বছর পূর্বে, দেখো বর্তমান বয়স যদি হয় এক্স তাহলে 10 বছর পূর্বে বয়স হবে x-10। বর্তমান বয়স যদি হয় পুত্রের ওয়াই তাহলে 10 বছর পূর্বে পুত্রের বয়স হবে y-10। এই দুইটা বয়সের অনুপাত 4:1। বা আমরা এটাকে একটু সমাধান করার চেষ্টা করব। আমরা যদি এটা সমাধান করি তাহলে কি পাচ্ছি দেখো, সমাধান করলে আমরা এটাকে লিখতে পারি x-10 y-10। অনুপাত মানে ভাগ, অনুপাত মানে ভাগ, তাহলে আমি ভাগ আকারে লিখতে পারবো। তাহলে ওই পাশে দাঁড়াবে 4:1। বা এইবার আমি যেই কাজটা করব, আমি আর গুণন করে দিব, আমি আর গুণন করব। তাহলে আমি যদি 1 দ্বারা এইটাকে গুণ করি তাহলে হবে 1-10, আর আমি যদি 4 দ্বারা গুণ করি তাহলে হবে 4y-40, যেটাকে আমরা কীভাবে বের করলাম? আর গুণন করে। আর গুণন বা আমরা ওয়াই যেহেতু চলক, চলক সবগুলোকে সবসময় এক পাশে রাখার চেষ্টা করব। তাহলে দাঁড়াবে x-4 প্লাস 4y-কে পক্ষান্তর করলে হবে -4y ইকুয়াল, ওই পাশে আমি যদি এই পাশ থেকে পক্ষান্তর করি +10, ওই পাশে গিয়ে হবে -10, ওই পাশে গিয়ে হবে +10, আর ওই পাশে আগের থেকে ছিল -14। সুতরাং আমার যা দাঁড়াবে সেটা হলো x -4y ইকুয়ালস টু -30, যেটাকে আমরা সমীকরণ নাম্বার 1 দিব। তাহলে দেখো প্রথম শর্ত থেকে আমরা একটা সমীকরণ নির্ণয় করছি। এবার আসো
দ্বিতীয় সমীকরণটা নিয়ে যদি আমরা একটু কাজ করি, একটু লক্ষ্য করো, ভালো মতো লক্ষ্য করো, দেখো কি বলছে। দ্বিতীয় সমীকরণটা আমাদেরকে বলছে 10 বছর পরে, পরে মানে ভবিষ্যতে, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 2:1। অর্থাৎ আমি দ্বিতীয় শর্তের মধ্যে কি পাই দেখো তো। দ্বিতীয় শর্তটা হচ্ছে আমার 10 বছর পরে। চিন্তা করো, 10 বছর পরে পিতার বর্তমান বয়স যদি হয় এক্স, তাহলে আমি 10 বছর পরে, তার মানে ভবিষ্যতের দিকে যাব। ভবিষ্যতের দিকে গেলে আমাকে যোগ করতে হয়, তাহলে আমি যোগ করব 10 বছর। তাহলে আমি 10 বছর পরে, এটা হচ্ছে আমার পিতার বয়স। একইভাবে পুত্রের বর্তমান বয়স হচ্ছে আমার ওয়াই, আমি 10 বছর পরে অর্থাৎ ভবিষ্যতে গেলে আমি যোগ করব। যোগ করলে আমি এটা পাবো আমার কার বয়স, পুত্রের বয়স। এখন এই দুইটা বয়সের অনুপাত বলে দিতে তোমাকে 2:1, অর্থাৎ এই দুইটা বয়সের অনুপাত হচ্ছে আমার 2:1। তাহলে এইটা হচ্ছে আমার আরেকটা অনুপাতের হিসাব। তাহলে আমি যদি এইটাকে আবার ক্যালকুলেশন করি, ঠিক এরকম আরেকটা সমীকরণ পাবো। তাহলে চলো আমরা এটাকে ক্যালকুলেশন করার চেষ্টা করি। দেখো আমরা ক্যালকুলেশন করলে কি পাচ্ছি দেখো, আশা করি একটু কষ্ট করে দেখে নিবা, যেহেতু উপরের দিকে উঠে যাচ্ছে, আশা করি বুঝতেছো। না বুঝলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। বা দেখো, অনুপাত মানে কি, একটু আগে বলছি অনুপাত মানে ভাগ। তাহলে আমি লিখতে পারি x+10 ডিভাইডেড বাই x+10 ডিভাইডেড বাই y-10, y-10 ইকুয়ালস টু 2:1। এখন আমরা এই সমীকরণটাকে আর গুণন করব। আমরা যদি আর গুণন করি তাহলে কি পাচ্ছি দেখো। তাহলে আমরা যেটা পাচ্ছি 1 দ্বারা গুণ করব উপরেরটাকে, তাহলে পাবো x+10, আর 2 দ্বারা গুণ করবো এইটাকে, তাহলে পাবো 2y+20। বা এখন আসো আমরা ধ্রুবক পদগুলোকে এক পাশে নিয়ে যাব আর চলকগুলোকে এক পাশে আনবো। এখানে এক্স আর ওয়াই হচ্ছে চলক, তাহলে চলককে যদি আমি এক পাশে আনি তাহলে কী দাঁড়াবে দেখো, x-2y ইকুয়ালস টু 20, আর এখান থেকে যদি আমি এটাকে বিয়োগ করি তাহলে হবে -10। সুতরাং আমার যা দাঁড়াবে সেটা হলো x-2y ইকুয়াল 10। তাহলে এইটা হচ্ছে আমার আরেকটা সমীকরণ। তাহলে দেখো, এইটা হচ্ছে, আমি যদি সমীকরণটাকে অন্য কলম দিয়ে মার্কিং করার চেষ্টা করি, এইটা হচ্ছে আমার একটা সমীকরণ, এটা হচ্ছে আমার দুইটা সমীকরণ। তাহলে এই দুইটা সমীকরণকে এখন আমি তিনটা পদ্ধতিতে সমাধান করতে পারি। একটা হচ্ছে প্রতিস্থাপন, একটা হচ্ছে অপনয়ন, আর একটা হচ্ছে আর গুণন। আর গুণনটা আমার মুখে অনেকবার শুনছো, বাট এটা তোমরা যখন 9-10-এ উঠবা তখন দেখতে পারবা। আর গুণনটা ক্লাস 8-এ নাই। ক্লাস 8-এ জাস্ট দুইটা পদ্ধতি, একটা হচ্ছে প্রতিস্থাপন আর একটা হচ্ছে অপনয়ন। এখন মাথায় রাখবা, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করাটা সহজ, খুব সহজে ক্যালকুলেশন করা যায়। আর অপনয়ন নিয়মটা, এটাও সহজ, দুটোটা নিয়মই সহজ, কিন্তু বাট দ্রুত ক্যালকুলেশন দ্রুত হয়, সেটা হচ্ছে আমার অপনয়ন নিয়মে। তাহলে আমি 1 আর 2কে অপনয়ন নিয়মে সমাধান করব। অপনয়ন নিয়মের সমাধানটা আমি বিগত ক্লাসে তোমাদেরকে বলছি। তোমরা যারা অপনয়ন পদ্ধতির সমাধান সম্পর্কে প্রশ্ন আছে বা কম বুঝো, তারা এর আগের ক্লাসটা দেখে নিবা। আমি ওখানে সুন্দর মতো অপনয়ন পদ্ধতি নিয়ে আলোচনা করছি। তাহলে আসো আমরা অপনয়ন পদ্ধতি কীভাবে সমাধান করব। তাহলে আমরা যদি এখানে অপনয়ন পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করি, তাহলে আমাকে 1-2 করলে হয়ে যাবে। 1-2 আমরা যদি 1-2 করি তাহলে কী পাবো দেখো। 1 সমীকরণে আমাদের আছে x-4y ইকুয়ালস টু -30। 2 সমীকরণে আমাদের আছে x-2y ইকুয়ালস টু 10। এখন যদি আমরা এই দুইটা সমীকরণকে বিয়োগ করি, সমীকরণকে বিয়োগ করার অর্থ হচ্ছে চিহ্ন পাল্টে যাবে, অর্থাৎ প্লাস মাইনাস হয়ে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের যা দাঁড়াচ্ছে সেটা হলো দেখো, -x, এই যে -x আর +x কাটাকাটি চলে যায়, তাহলে আর যা থাকে তা হলো, দেখো এখানে কি আছে, উপরে আছে +4y, নিচে আছে উপরে আছে -4y, নিচে আছে +2y।
তাহলে আমি যদি বিয়োগ করি, যেহেতু মাইনাসেরটা বড়, তাহলে চিহ্ন হবে মাইনাস। বিয়োগ করলে বিয়োগফলটা দাঁড়াবে তোমার 2y ইকুয়ালস টু, দেখো -30, এখানে আছে +10। আমরা যদি এখানে বিয়োগ করি তাহলে দাঁড়াবে -20, বা y ইকুয়ালস টু আমরা যা পাবো সেটা হচ্ছে, দেখো উপরে দাঁড়াবে -20, নিচে দাঁড়াবে -2। এবার দেখো মাইনাসে মাইনাসে কাটা, আর 2 দ্বারা যদি আমি 20কে কাটি তাহলে দাঁড়াবে কত? তাহলে দাঁড়াবে 10। তাহলে y ইকুয়ালস টু পাচ্ছি আমি কত? 10। এটা হচ্ছে আমার একটা সমাধান। আচ্ছা, y ইকুয়ালস টু আমরা কত পাইলাম? 10। তার মানে এই y এর মানটাই হচ্ছে আমার পিতার বর্তমান বয়স। এবার আসো একইভাবে আমরা পুত্রের বর্তমান বয়স বের করার চেষ্টা করি। না সরি, এটা হচ্ছে পিতার, এটা হচ্ছে পুত্রের। এবার আসো পিতারটা বের করার চেষ্টা করি। এই সমীকরণটাকে 1 কিংবা 2 যে কোনো একটাতে বসাই দিলে পেয়ে যাব। আসো আমরা 1 নংয়ে বসানোর চেষ্টা করি। 1 নং এ y ইকুয়ালস টু 10 বসিয়ে, 1 নং সমীকরণটাতে কি ছিল? 1 নং সমীকরণটাতে ছিল x - 4 ইন্টু y এর মান 10 ইকুয়ালস টু -30, বা x -40। দেখো x -40 একটু সাম মিস্টেক্স, দেখো একটু মিস্টেক হয়ে গেছে। সেটা হচ্ছে, একটু লক্ষ্য করো ভাইয়া, এখানে আমার এইটা আছে কি, একটু লক্ষ্য করো, এটা আছে আমার প্লাসের, তাহলে চিহ্নটা এখানে কি হবে? মাইনাস হবে। এটা একটু বলবো না তোমরা? তাহলে মাইনাস মাইনাসে মিলে হবে -40। তাহলে -40কে 2 দ্বারা ভাগ করলে হবে 20। তাহলে y এর মান হচ্ছে আমার 20। তাহলে আমি এখানে y এর মান বসাবো 20। এবার 4 দ্বারা 20কে গুণ করলে হবে 80 -30, বা x ইকুয়ালস টু -30 প্লাস 80। এবার আমরা যদি বাকি ক্যালকুলেশনটা করি, বা এক্স ইকুয়ালস টু -30 থেকে 80 চলে গেলে থাকবে 50। তাহলে এক্স এর মান আমরা পাইলাম কত? 50। তাহলে তাকাও, একটু লক্ষ্য করো যারা এই জায়গাটা একটু মানে কনফিউজড কিংবা বুঝুন, আরেকটু বলতে তোমাদের জন্য। দেখো এখানে কিন্তু আছে +10, তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে হবে মাইনাস। তাহলে -10 প্লাস 30, তাহলে হবে -40। -40কে 2 দ্বারা ভাগ করলে হবে 20। তাহলে এই 20কে, এটা আমার y এর মান, এটাকে আমি বসাইছি 1 নং সমীকরণে, ক্যালকুলেশন করে পাইছি x এর মান 50। আমরা x কার বয়স ধরে নিয়েছিলাম? সেটা হচ্ছে পিতার বর্তমান বয়স। তাহলে আমরা এখন বলতে পারি, সুতরাং পিতার বর্তমান বয়স 50 এবং পুত্রের বর্তমান বয়স 20 বছর। তাহলে আমরা পিতা আর পুত্রের বয়স পেয়ে গেলাম। অঙ্কটা খুব ভালো মতো মাথায় রাখো, এই ধরনের অঙ্ক পরীক্ষাতে আসে। তোমাদের অঙ্কটা আরও তোমাদের আয়ত্তে আনার জন্য আমি ঠিক একই ক্যাটাগরির আরেকটা অঙ্ক তোমাদেরকে করিয়ে দিচ্ছি। আশা করি এই দুইটা অঙ্ক করার মাধ্যমে তোমাদের খুবই আয়ত্তে চলে যাবে এবার অঙ্কগুলো। দেখো তারপরে যে অঙ্কটা আমরা করবো সেটা হচ্ছে 6.2 এর 13 নং অঙ্ক। 6.2 এর 13 নং অঙ্কটা এখন আমরা করব। অঙ্কটাতে কি বলছে লক্ষ্য করো। 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 3:1। 15 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত 2:1। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? ঠিক আগের অঙ্কটার মতোই একই অঙ্ক। তোমরা যারা পারবা এই অঙ্কটা তারা নিজেরা খাতায় করা শুরু করো, আর আমি করে দিচ্ছি। যারা এর আগের অঙ্কটা একটু কম বুঝছো তারা এটাতে ভালো মতো মনোযোগ দাও। মনে করি পিতার বর্তমান বয়স, দেখো পিতার বর্তমান বয়সকে ধরে নিচ্ছি x বছর, আর থাকবে পুত্রের বর্তমান বয়স
ওয়াই বছর। তাহলে এখন আমরা যে কাজটা করব, এখন আমরা এই বর্তমান বয়সকে দুইটা অনুপাত দেওয়া আছে, একটা হচ্ছে 5 বছর পূর্বে আর একটা হচ্ছে 15 বছর পরে। তাহলে এই দুইটা অনুপাত, তাহলে প্রথম শর্তে আমাদের কি ছিল, সেটা হচ্ছে 5 বছর পূর্বে। পূর্বে মানে অতীতে, অতীতে মানে বিয়োগ, অতীতে মানে কি করবো আমরা, বিয়োগ করব। বর্তমান বয়স এক্স, পিতার বর্তমান বয়স এক্স, 5 বছর পূর্বে মানে বিয়োগ। একইভাবে পুত্রের বর্তমান বয়স ওয়াই, 5 বছর পূর্বে, পূর্বে মানে বিয়োগ 5। এই দুইটা বয়সের অনুপাত আমাকে বলে দিছে 3:1। এবার এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি রাগের অঙ্কটার মতোই, দেখো অনুপাত মানে কি, ভাগ। তাহলে আমরা লিখতে পারি x-5 ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 5 ইকুয়ালস টু 3/1। বা আমরা যদি আর গুণন করি কী পাবো, দেখো x-5 ইকুয়ালস টু 3y মাইনাস 15, বা x-3y ইকুয়ালস টু -15 মাইনাস 5কে পক্ষান্তর করলে হবে +5। সুতরাং x-3y ইকুয়াল -10। এটা হচ্ছে আমার একটা সমীকরণ, যেটা আমি 5 বছর পূর্বে দিয়ে বের করছি। এখন একইভাবে আমাকে প্রশ্নটাতে আরেকটা জিনিস বলছে, লক্ষ্য করো, সেটা হচ্ছে এই যে এখান থেকে 15 বছর পরে। তাহলে দ্বিতীয় শর্তটা আমাদেরকে বলছে 15 বছরের। তাহলে দ্বিতীয় শর্ত মতে 15 বছর পরে, পরে মানে বিয়োগ, পরে মানে যোগ, আর পূর্বে মানে বিয়োগ। তাহলে পরে মানে আমরা যোগ করব। বর্তমান বয়স হচ্ছে পিতার এক্স, 15 বছর পর মানে 15 বছর ভবিষ্যতে যাওয়া মানে যোগ করা। পিতার বর্তমান বয়স এক্স, 15 বছর পরে, তার মানে x + 15। পুত্রের বর্তমান বয়স ওয়াই, 15 বছর পরে, পরে মানে যোগ মানে 15 যোগ করবো আমরা। তাহলে এই দুইটা বয়সের অনুপাত বলে দিছে 2:1। এখন আমরা এই দুইটা অনুপাতকে যদি সমাধান করি, ঠিক এরকম একটা সমাধান রূপ পাবো না, ঠিক 1 নংয়ের মতো একটা পাবো। তাহলে আসো আমরা এই কাজটা করি। যদি আমরা এই কাজটা করি তাহলে কি পাচ্ছি দেখো, বা অনুপাত মানে ভাগ। তাহলে আমি লিখতে পারি x+15 y+15 ইকুয়ালস টু 2:1। যদি আমরা আরও গুণন করে দিই তাহলে কী পাবো দেখো তো, তাহলে পাবো x+15 ইকুয়াল 2 দ্বারা যদি গুণ করি তাহলে পাবো 2y + 15 × 30, বা x, যেহেতু 2y চলককে আমরা নিয়ে আসবো একসাথে, তাহলে লিখবো -2y ইকুয়ালস টু 30 - 15। বা এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখো x-2y ইকুয়ালস টু 30 থেকে -15 বিয়োগ করলে আর কত থাকবে, আর থাকবে 15। তাহলে এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। তাহলে এই 1 এবং 2 নং সমীকরণকে এখন আমরা সমাধান করব প্রতিস্থাপন কিংবা অপনয়ন নিয়মে। তাহলে আমরা যদি অপনয়ন নিয়মে করার চেষ্টা করি তাহলে আমরা কী করি দেখো, এখানে 1 আর 2কে যদি আমি বিয়োগ করে দিই তাহলে হয়ে যাচ্ছে 1 - 2। আমরা যদি 1 আর 2কে বিয়োগ করি তাহলে কী পাচ্ছি দেখো, 1 নং সমীকরণে আমার আছে x-3y ইকুয়ালস টু -10। 2 নং সমীকরণে আমার আছে x-2y ইকুয়ালস টু 15। এখন আমরা যে কাজটা করব, 1 আর 2 বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে, এটা ছিল প্লাস হয়ে যাবে মাইনাস, এটা আছে মাইনাস হয়ে যাবে প্লাস, এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস। এখন আসো -x আর +x কাটাকাটি চলে যায়, এখানে আছে -3y, এখানে আছে +2y, বিয়োগ করলে হবে -y।
ইকুয়াল, এখানে আছে -10, এখানে আছে -15, -10 আর -15 যোগ করলে কত হয় বলো তো? -10 আর -15 যোগ করলে হবে -25। সুতরাং ওয়াই ইকুয়ালস টু উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস কাটাকাটি চলে যায়, তাহলে থাকে 25। তাহলে আমরা ওয়াইয়ের মান পেলাম কত? 25। ওয়াইয়ের মান মানেই আমার পুত্রের মান, কারণ আমি পুত্রকে ধরে নিছি ওয়াই বছর। তাহলে ওয়াইয়ের মান পাওয়াই মানে আমি পুত্রের বর্তমান বয়স পেয়ে গেছি। এখন আমাকে পিতার বর্তমান বয়স বের করতে হবে। আমাকে পিতার বর্তমান বয়স বের করতে হলে এই সমীকরণটাকে আমি হয় একে না হয় 2-এ বসাইলে হয়ে যাবে। চলো আমরা এটাকে 2 নংয়ে বসানোর চেষ্টা করি। 1 নংয়ে বসাইলেও হবে। 2 নং এ ওয়াই ইকুয়ালস টু 25 বসিয়ে যদি আমরা বসাই তাহলে কি পাচ্ছি দেখো, এক্স মাইনাস 2y, ওয়াইয়ের মান হচ্ছে 25 ইকুয়ালস টু 15, বা এক্স মাইনাস, আমরা যদি দুটোটাকে করি তাহলে কত পাবো দেখো, তাহলে পাবো 50, 25 দুগুণা 50 ইকুয়ালস টু 15, বা এক্স ইকুয়াল 15 প্লাস 50। সুতরাং এক্স ইকুয়ালস টু 75। এখন এক্সটা যেহেতু আমরা পিতার বয়স ধরে নিচ্ছি, তাহলে এটা হচ্ছে পিতার বয়স, এটা হচ্ছে পিতা আর এটা হচ্ছে আমার পুত্র, দুটোটাই বর্তমান বয়স। আমাদেরকে এটা নির্ণয় করতে বলছিল। সুতরাং পিতা ও পুত্রের বর্তমান বয়স 75 ও 25, অর্থাৎ পিতারটা 75, পুত্রেরটা 25। তোমরা এমন কে আছো যে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে এমন অনেক সময় দেখবা ভুলক্রমে হয়ে যায় যে পিতার বয়স পুত্রের বয়সের চেয়ে কম হয়ে যায়, কিংবা পুত্রের বয়স পিতার বয়সের চেয়ে বেশি হয়ে যায়। এরকম মিস্টেক্স অনেক সময় অঙ্কগুলোতে হয়ে থাকে। এই কারণে অঙ্কগুলো খুব ইন্টারেস্টিং। দেখবা অঙ্কগুলো করার সময় অনেক সময় পিতা পুত্রের বয়সের তারতম্য হয়ে যায়, অর্থাৎ পিতার বয়স বেশি হয়ে যায়, পুত্রের বয়স অনেক কম হয়ে যায়, কিংবা পুত্রের বয়স অনেক বেশি হয়ে যায়, পিতার বয়স কম হয়ে যায়। ইতিমধ্যে যারা লাইভ ক্লাসটাতে নতুন করে জয়েন করেছো, তোমরা ক্লাসটা শেষ হওয়ার পরে বাকি অংশটুকু দেখে নিবা। এবার আসো আমাদের আজকের লেকচারের সর্বশেষ অঙ্ক। আজকের লেকচারে আমাদের সর্বশেষ অঙ্কটা ভালো মতো বোঝার চেষ্টা করো। দেখো অঙ্কটাতে বলছে কোনো ভগ্নাংশের, আচ্ছা প্রথমে ভগ্নাংশ জিনিসটাকে নিয়ে আমাদেরকে একটু লেখাপড়া করতে হবে। আসো একটু লক্ষ্য করো এই বক্সের দিকে। এটা আমরা ভগ্নাংশের বক্স নামে একটা বক্স করলাম। দেখো এই একটা ভগ্নাংশ কাকে বলে? আসলে ভগ্নাংশ হচ্ছে যাকে আমরা p/q কিংবা x/y আকারে লিখি, যাকে আমরা x/y আকারে লিখি, সেটা হচ্ছে একটা ভগ্নাংশ। এখন এই ভগ্নাংশটার কিছু ক্যাটাগরি আছে। এই উপরের এক্সটাকে আমরা বলবো, উপরে যেটা থাকবে সেটাকে আমরা বলবো কি? সেটাকে আমরা বলবো লব। আর নিচে যে সংখ্যাটা বসবে তাকে আমরা বলবো হর। তাহলে মাথায় একবার লব বসে উপরে, হর বসে নিচে। এখন আমার যদি কখনো এরকম হয় যে একটা সমীকরণ রয়েছে লব ছোট হর বড়, অর্থাৎ হরে যে সংখ্যাটা বসছে সেটা বড়, সাপোজ হরে বসছে 5, লবে বসছে 2, তাহলে এরকম ভগ্নাংশগুলোকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ কোনটা? যেমন হরে বড়, যেমন হরে 5, লবে ছোট, লবে 2, তাহলে এই ধরনের ভগ্নাংশগুলোকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। আবার আরেক ধরনের ভগ্নাংশ হতে পারে এটার উল্টাটা, যেমন আমার এরকমও হতে পারে যে লব বড় হর ছোট, অর্থাৎ উপরের সংখ্যাটা বড় নিচের সংখ্যাটা ছোট, তাহলে আমরা একে বলবো অপ্রকৃত। তাহলে অপ্রকৃত কাকে বলবো? যদি লব বড় হয় হর ছোট হয়। যেমন আমার মনে করো উপরের সংখ্যাটা হইলো তোমার মনে করো 10, নিচের সংখ্যাটা মনে করো 3, তাহলে দেখো উপরেরটা বড় নিচেরটা ছোট, তাহলে এটাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ প্রকৃত অপ্রকৃত, উপরেরটাকে বলবো লব, নিচেরটাকে বলবা হর।
আরেক ধরনের ভগ্নাংশ আছে যাকে আমরা বলি মিশ্র ভগ্নাংশ। সেটা হচ্ছে কি এরকম, দেখো আমরা অনেক সময় বলি না 2/1/3, এই যে সমস্ত আকারে বলি এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ হচ্ছে প্রকৃত অপ্রকৃত মিশ্র। কোনটা প্রকৃত? যার হর বড় সেটা হচ্ছে প্রকৃত, আর যার লব বড় সেটা হচ্ছে অপ্রকৃত। এবার আসো তাহলে আমরা অঙ্কটার দিকে যাওয়া যাক। অঙ্কটাতে আমাদেরকে কি বলছে ভাই দেখো তো। অঙ্কটাতে বলছে কোনো ভগ্নাংশের, অঙ্কটাতে আমাদেরকে যা বলছে তা হলো, হ্যাঁ, কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে এর মান 2 হয়। আচ্ছা লবের সাথে, তাহলে আমরা ধরে নেই, মনে করি ভগ্নাংশটি x/y, মনে করি ভগ্নাংশটি x/y, যেখানে x হলো লব, y হলো হর। মনে করি x/y একটা ভগ্নাংশ যেখানে x হলো লব আর y হলো হর। একটা কথা মাথায় রাখবা, এখানে y এর মান আমার কখনো শূন্য হবে না, মানে y এর মান আমি কখনো শূন্য বসাইতে পারবো না। কেন? এটা উচ্চতর ক্লাসে ওটা জানতে পারবে। এখন জাস্ট এতটুকু জেনে রাখো, যে কোনো একটা ভগ্নাংশের নিচে যদি শূন্য হয় তাহলে এটার মান অসংজ্ঞায়িত হয়ে যায়, অর্থাৎ এটার কোনো বাস্তব জগতে মান থাকে না। তাহলে মাথায় রাখবা y এর মান কখনো শূন্য হতে পারে না, অর্থাৎ ভগ্নাংশের হর কখনো শূন্য হতে পারে না। তো এবার আসো, আমাদেরকে একটা শর্ত বলছে, তাহলে আমরা শর্ত হিসেবে লিখি। প্রথম শর্তে, প্রথম শর্তে আমাদেরকে বলছে ভগ্নাংশের, আচ্ছা এটা ভগ্নাংশটা কি, আমাদের ভগ্নাংশ হচ্ছে x/y, বলছে ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে, লব হচ্ছে উপরেরটা, সরি একটু ভুল লিখছি, এটা হবে x/y, x/y। তাহলে x এর সাথে, তার মানে x এর সাথে 5 যোগ, তার মানে লবের সাথে 5 যোগ করলে এই ভগ্নাংশটার মান আমার দাঁড়াবে 2, এই ভগ্নাংশটার মান আমার দাঁড়াবে 2। বা আমি যদি একটু এখান থেকে ক্যালকুলেশন করি কী পাচ্ছি দেখো, x+5 = 2y, সুতরাং y মাইনাস, সরি x - 2y = -5, x - 2y = -5, এটা হচ্ছে 1 নং সমীকরণ। দ্বিতীয় শর্তে, সবসময় শর্ত দুইটা দেওয়া থাকবে, একটু লক্ষ্য করো। দ্বিতীয় শর্তে আমাদেরকে কি বলছে দেখো, দ্বিতীয় শর্তে আমাদেরকে যা বলছে সেটা হচ্ছে ভগ্নাংশটার, এটা হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশটার হর থেকে 1 বিয়োগ করলে, হর হচ্ছে নিজেরটা, এটা থেকে আমরা যদি 1 বিয়োগ করি তাহলে ভগ্নাংশের মানটা দাঁড়ায় 1, ভগ্নাংশের মানটা দাঁড়াবে 1। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কি পাবা, x = y - 1, সুতরাং x - y = -1, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এতটুকু পর্যন্ত বুঝতে পারলে বাকিটা তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবা। তাহলে আমাদের x/y হচ্ছে একটা ভগ্নাংশ, x হচ্ছে লব, y হচ্ছে হর। প্রথম শর্তে বলছে লব থেকে 5 বিয়োগ করলে 5, লব থেকে 5 বিয়োগ করলে ভগ্নাংশটার মান দাঁড়ায় 2। দ্বিতীয় শর্তে আমাদেরকে বলছে হর থেকে 1 বিয়োগ করলে ভগ্নাংশটার মান দাঁড়ায় 1। দেন তারপর আমরা ক্যালকুলেশন করে মানটা পাইলাম দুইটা ভগ্নাংশ, একটা হচ্ছে যে x - 2y = -5, আরেকটা যেটা পাইলাম সেটা হচ্ছে x - y = -1। এই দুইটা সমীকরণকে আমরা এখন প্রতিস্থাপন কিংবা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। আমরা সবসময় প্রতিস্থাপন নিয়মটা করার চেষ্টা কম করব, কারণ প্রতিস্থাপন নিয়মটা একটু বড়, অপনয়ন নিয়মটা তুলনামূলকভাবে সহজ এবং তাড়াতাড়িও হয়ে যায়। তাহলে আসো 1 আর 2 নং সমীকরণকে আমরা যদি বিয়োগ করে দিই, 1 - 2, প্রত্যেকটা অঙ্ক বিয়োগ করলে মিলে যাচ্ছে। এখানে প্রতিস্থাপনটা খুব কঠিন না, প্রতিস্থাপনটা খুব সহজ। কঠিন হচ্ছে যে জাস্ট সমীকরণগুলোকে ড্র করা বা মিলানো। তাহলে প্রথম সমীকরণটা হচ্ছে x - 2y = -5, দ্বিতীয় সমীকরণটা হচ্ছে x - y = -1। এখন আমরা এই দুইটা সমীকরণকে বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়, এটা ছিল প্লাস হয়ে যাবে মাইনাস, এটা ছিল মাইনাস হয়ে যাবে প্লাস, এটা ছিল মাইনাস হয়ে যাবে প্লাস। তাহলে এবার দেখো, প্লাস এক্স
মাইনাস এক্স কাটাকাটি চলে যায়, আর যেটা থাকে সেটা হচ্ছে শুধুমাত্র মাইনাস ওয়াই। এখানে যেহেতু মাইনাস টু ওয়াই প্লাস ওয়াই যোগ বিয়োগ করলে থাকবে ওয়াই, যেহেতু বড় মাইনাস চিহ্ন তাই মাইনাসটা বসবে, ইকুয়াল প্লাস ওয়ান, অর্থাৎ মাইনাস ফাইভ থেকে প্লাস ওয়ান করলে আমি পাবো মাইনাস ফোর। সুতরাং ওয়াই ইকুয়ালস টু পাবো ফোর, উভয় পক্ষ থেকে মাইনাস ওয়ান ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে এই জিনিসটা হবে। তাহলে আমরা ওয়াই এর মানটা পেয়ে গেছি। এবারে এক্স এর মানটা বের করার জন্য আমরা সমীকরণ এক কিংবা দুই যে কোনো একটা সমীকরণ ওয়াই এর মানটা বসাই দিব। তাহলে 2 নং এ ওয়াই ইকুয়ালস টু 5 বসিয়ে যদি বসাই তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, এক্স মাইনাস ওয়াই, ওয়াই এর মান 4 ইকুয়াল মাইনাস ওয়ান, বা এক্স ইকুয়াল মাইনাস ওয়ান প্লাস ফোর। সুতরাং এক্স ইকুয়ালস টু আমি যেটা পাবো সেটা হচ্ছে যে 3। তাহলে এটা হচ্ছে আমার এক্স এর মান। এক্স এর মান মানে সেটা হচ্ছে আমার লব, সরি এক্স এর মান, হ্যাঁ এক্স এর মান মানে আমার লব, আর ওয়াই এর মান মানে হচ্ছে আমার হর। তাহলে আমি যেহেতু লব আর হরের মান পেয়ে গেছি, এখন এইটাকে আমি সমীকরণ আকারে বসিয়ে দিলে আমি বাকি ক্যালকুলেশন করলে পেয়ে যাব। দেখো এখন নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান বা নির্ণয় ভগ্নাংশ কি ছিল, এক্স বাই ওয়াই। এক্স এর মান পাইছি কত, এক্স বাই ওয়াই, এক্স এর মান পাইছি 3, ওয়াই এর মান পাইছি কত 4। এইটা হচ্ছে আমার নির্ণয় সমাধান। মাথায় রাখবে এটা কী ধরনের ভগ্নাংশ, এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমি কীভাবে বের করলাম দেখো, আমাকে ভগ্নাংশ নির্ণয় করতে বলতে আমি এক্স আর ওয়াই এর মান ভগ্নাংশটাতে বসিয়ে দিলাম। এর মাধ্যমে আজকে আমাদের ক্লাসটা এখানেই সমাপ্ত। আমরা যে অঙ্কগুলো করলাম আশা করি প্রত্যেকটা অঙ্ক তোমরা খুব ভালো মতো আয়ত্তে আনতে পেরেছো। যারা পারো নাই কিংবা যাদের কোনো অঙ্ক বুঝতে কষ্ট হয়েছে, তোমরা চাইলে ক্লাসটাকে আরেকবার দেখবা, আরেকবার পিছন থেকে দেখে নিবা, এবং যদি তারপরেও কোনো অঙ্ক সমস্যা থাকে আমাকে নেক্সট ক্লাসের পূর্বেই আমাদের মেসেঞ্জার কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দিবা। আর যে এসডাব্লিউগুলো আমরা দিচ্ছি খুবই ধন্যবাদ, তোমরা অনেকে এসডাব্লিউ করতেছো, আবার অনেকে করতেছো না। যারা করতেছো না তারা কাইন্ডলি চেষ্টা করবা যাতে অঙ্কগুলো করে করে জমা দেওয়া যায়, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা আমাদের এখানে সমাপ্ত। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।